ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নিয়ে এসেছি। তো এই আর্টিকেলটা আমরা প্রথম থেকে শেষ অবধি পড়বো এবং এখান থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ভোকাবুলারি এবং রিডিং স্কিলটা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো চলো প্রথম থেকে আমরা শেষ অবধি একেবারে ভেঙে ভেঙে পড়ি এবং নতুন কিছু শেখার চেষ্টা করি। এসসি অ্যালাউজ টার্মিনেশন অফ প্রেগনেন্সি অফ মাইনর রেপ সার্ভাইভার। তো এসসি মিনস হচ্ছে সুপ্রিম কোর্ট, এখানে শর্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট অ্যালাউ করে, কি অ্যালাউ করে? টার্মিনেশন অফ প্রেগনেন্সি। টার্মিনেশন মানে হচ্ছে কোনো কিছু এন্ডিং করে দেওয়া, ঠিক আছে, এন্ড করে দেওয়া। কিসের এন্ড? প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভধারণ অবস্থাকে শেষ করে দেওয়া, এন্ড করে দেওয়া, অর্থাৎ যেটাকে আমরা অন্য শব্দে অ্যাবর্শন বলি, গর্ভপাত। তো টার্মিনেশন অফ প্রেগনেন্সি মানে গর্ভপাত করা, অ্যাবর্শন করা। তো এই অ্যাবর্শন করাটাকে বা গর্ভপাত করাকে এসসি অ্যালাউ করেছে, অনুমতি দিয়েছে, ঠিক আছে, অফ মাইনার রেপ সার্ভাইভার, ঠিক আছে। তো যারা মাইনার, নাবালিকা, যারা ধর্ষিতা, রেপ সার্ভাইভার শব্দের অর্থ হলো ধর্ষিতা, ঠিক আছে, যাকে রেপ করা হয় তাকে বলা হয় রেপ সার্ভাইভার, ঠিক আছে। তো এসসি অ্যালাউ করেছে, অ্যালাউ অলরেডি করেছে, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কিন্তু এটা যদি অন্য হেডলাইন না হয়ে অন্য কোনো সেন্টেন্স আমরা লিখতাম বা আর্টিকেলের ভিতরে যদি থাকতো তাহলে অ্যালাউড হতো, ঠিক আছে। দ্য সুপ্রিম কোর্ট অন মন্ডে। তো সুপ্রিম কোর্ট সোমবারে ইউজ করেছে, ব্যবহার করেছে ইটস এক্সট্রা অর্ডিনারি পাওয়ার্স, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি একটা অসাধারণ পাওয়ার, যেটা সাধারণ নয়, বলতে পারি সুপার পাওয়ার এক ধরনের, আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। তো সংবিধানের যে 142তম আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলের অধীনে যে পাওয়ার রয়েছে, এক্সট্রা অর্ডিনারি একটা পাওয়ার রয়েছে। কার পাওয়ার রয়েছে? সুপ্রিম কোর্টের, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের একটা পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা হচ্ছে কি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, যেটা সংবিধানের 142 আর্টিকেল, ঠিক আছে, সেটা কি প্রাধান্যতা দেয়? টু ডু কমপ্লিট জাস্টিস, মানে সম্পূর্ণ ন্যায় বিচার করতে, ঠিক আছে। টু ডু কমপ্লিট জাস্টিস, সম্পূর্ণ ন্যায় বিচার করতে। টু পারমিট, তো এইবারে এই যে ইউজ করেছে এটা টু পারমিট, কি করার জন্য? পারমিট করার জন্য, অনুমতি দিতে, দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ অ্যাবর্শন করতে, অফ আ 14-year-old রেপ সার্ভাইভার, অর্থাৎ 14 বছরের একটা ধর্ষিতা, ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখো 14-year-old, এখানে কিন্তু ইয়ারের পরে মানে 14 তো একটা প্লুরাল সংখ্যা, তো এরপরে ইয়ার্স হওয়ার কথা, কিন্তু এখানে ইয়ার হলো কেন? কারণ এখানে 14 ইয়ারটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হলে কোনো রকম সংখ্যা যদিও প্লুরাল থাকে তবুও কিন্তু ইয়ার্স হবে না, ঠিক আছে। 14-year-old মানে হচ্ছে 14 বছর বয়সী রেপ সার্ভাইভার, অর্থাৎ ধর্ষিতা, ইন মহারাষ্ট্রে, ঠিক আছে। হার প্রেগনেন্সি, হার বলতে সে মেয়েটার প্রেগনেন্সি ইজ নিয়ারিং। তো মেয়েটার প্রেগনেন্সি নিয়ারিং মানে কোনো কিছুর কাছাকাছি হওয়া, ঠিক আছে। তো সেটা কাছাকাছি হচ্ছে 30 উইকস, 30 সপ্তাহের কাছাকাছি হচ্ছে, অর্থাৎ তার এই যে প্রেগনেন্সি সেটা অ্যাপ্রোচিং, মানে কোথায় অ্যাপ্রোচিং করছে? 30 সপ্তাহের কাছাকাছি, অর্থাৎ 30 সপ্তাহ আর কি হতে চলেছে। দ্য মাইনার বিকেম অ্যাওয়ার অফ হার কন্ডিশন, মাইনার বলতে ওই নাবালিকাটা, বিকেম মানে কোনো কিছু হওয়া, তো হয়েছিল, কি হয়েছিল? অ্যাওয়ার অফ মানে কোনো কিছুর অবগত হওয়া, জানতে পারা। তো অ্যাওয়ার অফ আর কন্ডিশন, তার যে এই অবস্থা, যে প্রেগনেন্সির অবস্থা, সেটা সে অবগত হয়েছিল বা জানতে পেরেছিল অনলি অ্যাট আ ভেরি লেট স্টেজ, কেবলমাত্র একদম লেট স্টেজে, অর্থাৎ দেরির পর্যায়ে জানতে পেরেছিল, ঠিক আছে, খুবই দেরির পর্যায়ে, তখন অনেকটা দেরি হয়ে গেছে। রেয়ার রিলিফ মানে হচ্ছে একদম বিরল উপশম। দ্য রিলিফ ইজ রেয়ার, রিলিফ এই যে উপশমটা, কোনো দুঃখ থেকে উপশমকে বলা হয় রিলিফ, তো এই রিলিফটা হচ্ছে রেয়ার, বিরল। অ্যাজ, যেহেতু দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট, যেহেতু এই মেডিকেল টার্মিনেশন অর্থাৎ অ্যাবর্শনের যে অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, সেটা ক্যাপস করে, ক্যাপ মানে কোনো কিছু লিমিট করে দেওয়া, তো সেটা লিমিট করে দেয়, মানে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়। দ্য আপার লিমিট মানে সর্বোচ্চ সীমা যেটা নির্ধারণ করে যায় ফর টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তো এই প্রেগনেন্সির যে টার্মিনেশন, এন্ডিং করা, অর্থাৎ গর্ভপাত করা,
গর্ভপাত করা একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, ঊর্ধ্বসীমা, যে কত বছর মানে বয়স হলে বাচ্চার পেটের ভিতরে সে তারপরে আর কি করা যাবে না, অ্যাবর্শন করা যাবে না। সেটা হচ্ছে অ্যাট 24 উইকস, 24 সপ্তাহ বা প্রায় 168 দিন মতো, ঠিক আছে। 24 সপ্তাহ বা 168 দিন মতো যদি পেটে বাচ্চা থাকে তাহলে কিন্তু অ্যাবর্শন কি করা যাবে না, অ্যাবর্শন আর করা যাবে না। তার নিচে থাকলে করা যাবে, ঠিক আছে, 24 সপ্তাহের নিচে হলে করা যাবে। ফর ম্যারিড উইমেন, এটা কার জন্য? ম্যারিড উইমেন, যারা বিবাহিত মহিলা তাদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে ফর দোজ, ওই সমস্ত ব্যক্তির জন্য ইন স্পেশাল ক্যাটেগরি, যারা স্পেশাল ক্যাটেগরিতে রয়েছে, ঠিক আছে, বিশেষ শ্রেণীতে রয়েছে, ইনক্লুডিং, এদের মধ্যে অন্তর্ভুক্ত কারা কারা? রেপ সার্ভাইভার, যারা ধর্ষিতা, অ্যান্ড আদার ভালনারেবল উইমেন, এবং অন্যান্য ভালনারেবল মিন্স হেল্পলেস উইক, ঠিক আছে, ভালনারেবল মানে উইক, যে দুর্বল, বা হেল্পলেস অসহায় বলতে পারি। তো ভালনারেবল যেই অসহায় মহিলা, এদের ক্ষেত্রে অন্য মহিলা মানে অন্য ভালনারেবল মহিলাদের ক্ষেত্রেও, সাচ অ্যাজ দ্য ডিফারেন্টলি এবেলড অ্যান্ড মাইনাস, সাচ অ্যাজ মানে যেমন, ঠিক আছে, যেমন ডিফারেন্টলি এবেলড অর্থাৎ যে যারা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে, অ্যান্ড মাইনর্স, এবং যারা নাবালিকা, ঠিক আছে। ইন দিস কেস, এই কেসে, ইভেন দ্য ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট, এমনকি যে প্রাথমিক যে ইনফরমেশান রিপোর্ট, যাকে এফআইআর বলি, সেই এফআইআর অফ দ্য ক্রাইম, বলছে এই ক্রাইমের যে এফআইআর এই কেসে ওয়াজ রেজিস্টার্ড, এটা রেজিস্টার করা হয় অনলি অন মার্চ 20, তো মার্চ মাসের 20 তারিখে কেবলমাত্র কী করা হয়, এটা রেজিস্টার করা হয়। আফটার দ্য 44 উইক লিমিট, 24 সপ্তাহ যে লিমিট রয়েছে সেটার পরে, ঠিক আছে। সেই 24 সপ্তাহ লিমিট কিসের জন্য? পারমিসেবল ফর অ্যাবর্শন, অর্থাৎ অ্যাবর্শন করা বা গর্ভপাত করার যে লিমিট রয়েছে, পারমিসেবল রয়েছে, যেটা মানে অনুমতি দেয়, কোর্টের তরফ থেকে যে অনুমতি দেয় অ্যাবর্শন করার যে 24 সপ্তাহ লিমিট, সেই লিমিটের পরে, মানে লিমিট পার করে ফেলেছে অলরেডি। দ্য এফআইআর হ্যাজ রেকর্ডেড, এফআইআরটা রেকর্ড করেছে দ্য কমিশন অফ অফেন্সেস। আচ্ছা, কমিশন অফ অফেন্সেস বলতে বোঝায় যে দ্য অকারেন্স অফ ক্রাইম, অর্থাৎ যেই ক্রাইমগুলো হয়েছে এই ক্রাইমগুলোর যে ঘটনা, ঠিক আছে, সেই ঘটনাগুলো কিন্তু কি করে, রেকর্ড করে এফআইআর আন্ডার সেকশন 367 রেপ, তো অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড, ভারতীয় দণ্ডবিধির 376 সেকশানে অধীনে, ঠিক আছে, এই যে রেপের যে সেকশন রয়েছে ভারতীয় দণ্ডবিধির 376, তার অধীনে এইটা রেকর্ড করা হয় যে এই অকারেন্স অফ দ্য ক্রাইম, ঠিক আছে, বা কমিশন অফ দ্য অফেন্সেস, অ্যান্ড এবং কি প্রোটেকশন অফ চিলড্রেন, তো চিলড্রেনদের যে প্রোটেকশন করা হয়, সুরক্ষা দেওয়া হয় ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, সেক্সুয়াল অফেন্সেস বলে একটা অ্যাক্ট রয়েছে, সেখান থেকে আর কি প্রোটেকশন দেওয়া হয় চিলড্রেনদের। আ বেঞ্চ অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড় অ্যান্ড JB পারদিওয়ালা, তো দুজন আছে দেখো, একটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যার নাম হচ্ছে DY চন্দ্রচূড়, আর একজন আছে JB পারদিওয়ালা, তাদের দুজনার যে একটা বেঞ্চ, ঠিক আছে, এদের দুজনের একটা বেঞ্চ কী হয়েছে, অ্যাগ্রিড উইথ, কোনো কিছুর সাথে অ্যাগ্রি করা, সম্মত হওয়া, তো অ্যাগ্রিড হয়েছে, রাজি হয়েছে, সম্মত হয়েছে রিকমেন্ডেশন অফ আ মেডিকেল বোর্ড, একটা মেডিকেল বোর্ডের যে সুপারিশ রিকমেন্ডেশন সেটার সাথে অ্যাগ্রি করেছে, অ্যান্ড দ্য কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি, বলছে এই যে কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি অর্থাৎ প্রেগনেন্সি চালিয়ে যাওয়া, এটা অবিরত রাখা, ঠিক আছে, এই যে কন্টিনিউয়েশন এগেনস্ট দ্য উইল অফ দ্য মাইনর, নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে, উইল মানে হচ্ছে ইচ্ছা, তো নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি মে ইম্প্যাক্ট, এটা ইম্প্যাক্ট করতে পারে, প্রভাব ফেলতে পারে হার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, তার যে ফিজিক্যাল অর্থাৎ তার দৈহিক এবং মেন্টাল মানসিকভাবে যে কল্যাণ বা মঙ্গল, ঠিক আছে, কল্যাণের উপরে ইম্প্যাক্ট পড়তে পারে, ঠিক আছে, প্রভাব পড়তে পারে। তারপরে দেখো স্টেট টু টেক এক্সপেন্সেস, স্টেট টু টেক এক্সপেন্সেস বা বলতে পারি স্টেট ইজ গোয়িং টু টেক এক্সপেন্সেস, অর্থাৎ স্টেট খরচাপাতি যা সমস্ত সেগুলো কিন্তু নিতে চলেছে। দ্য স্টেট গভর্নমেন্ট, যে রাজ্য সরকার, হ্যাজ অ্যাগ্রিড,
সে অ্যাগ্রি করেছে, রাজি হয়েছে, সম্মত হয়েছে টু টেক দ্য এক্সপেন্সেস, সমস্ত যে খরচাপাতি রয়েছে সেগুলো নিতে ফর দ্য প্রসিজার, এই প্রসিজারটার জন্য অর্থাৎ টার্মিনেশন অফ প্রেগনেন্সির জন্য, আফটার কেয়ারের পরে, অ্যান্ড হার ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, তো কিসে কিসে নিতে চলেছে? আফটার কেয়ারের জন্য নিতে চলেছে, অ্যান্ড হার ট্রান্সপোর্টেশন, এবং তার ট্রান্সপোর্টেশন অর্থাৎ পরিবহন, সে পরিবহন করার ক্ষেত্রেও সে সমস্ত কিন্তু কিনতে চলেছে, এক্সপেন্সেস নিতে চলেছে, অর্থাৎ খরচাপাতি নিতে চলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেলটি। আশা করি ইনফরমেটিভ লেগেছে এবং এখান থেকে তোমরা যে নতুন নতুন ভোকাব ইউজ হয়েছে সেগুলো কিছু শিখতে পারলে। ঠিক আছে, তো বন্ধুরা, মানে আজকের ক্লাসটি কেমন হলো সেটা কমেন্ট করো, আর তোমরা লাইক করো না, এটা লাইক করে দিও। অবশ্যই লাইক করলে আমি একটু মোটিভেট হই এরকম ধরনের ভিডিও বানানোর জন্য। তো পরবর্তীতে অন্য কোনো একটি আর্টিকেল নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট দিনে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।